10টা থেকেই ছিটিছিটি বৃষ্টি পড়ে চলেছে। গভীর জঙ্গলে বৃষ্টি পড়ার আওয়াজ ঠিক মাতাল করে দেওয়ার মতো। জাঙ্কুকের ভালোবাসার মাতলামি রাত 3টার দিকে শেষ হয়। তের উপর থেকে উঠেই একটা সিগারেট জ্বালিয়ে নেয় জাঙ্কুক। তের দিকে একদম ক্ষুধার্ত এবং তীক্ষ্ণ দৃষ্টি রেখে একটার পর একটা সিগারেট টেনে চলেছে জাঙ্কুক। তের দিকে একটা ডেভিল লুক এবং ডেভিল স্মাইল দিয়ে তেকে জোরে একটা হাঁক দেয়। হাঁক করতেই সেই জ্বলন্ত সিগারেটগুলো তের পিঠে ঘষতে থাকে। তে আগুনের যন্ত্রণায় চিৎকার করতে থাকে, কিন্তু এই চিৎকারে আনন্দে পাচ্ছে জাঙ্কুক। তেকে জোরে জোরে কিস করছে এবং সিগারেটগুলো তের পিঠে রাব করে যাচ্ছে। তে আর এই কষ্ট সহ্য করতে পারছে না, জোরে জোরে কান্না করছে। আমাকে আমাকে প্লিজ ছেড়ে দাও, আমাকে মাফ করো, আমি কখন এমন করবো না। হ্যাঁ জান, আমি তো তোমাকে মাফই করতে চাই, বাস আর একটু সহ্য করে নাও, আর একটু সহ্য করে নাও যেন শাস্তিটা শেষ হয় এবং আমি তোমাকে মাফ করতে পারি। এটা বলেই তের নেশায় ডুবে গিয়ে এই ভালোবাসার মাতলামি আবারও শুরু করে জাঙ্কুক। ভালোবাসার মাতলামি ঝড় সইতে না পেরে তে এক পর্যায়ে সেন্সলেস হয়ে পড়ে। জাঙ্কুক যখন দেখে তে সেন্সলেস হয়ে গিয়েছে তখন আবারও একটা ডেভিল লুক নেয়। আজকের জন্য শাস্তিটা শেষ জান, এটা বলে আবারও কিছু জ্বলন্ত সিগারেট হাতে নেয় জাঙ্কুক। সেই জ্বলন্ত সিগারেটগুলো এবার নিজের শরীরেই খুঁজতে থাকে এবং তের দিকে তাকিয়ে চোখে টপটপ পানি নিয়ে তেকে বলে, জান আমার আদরের জান, তুমি কষ্ট পাবে আর আমি কষ্ট পাবো না, এটা কি হয়? তুমি কষ্ট পেয়েছো, আমিও কষ্ট পাবো, এর জন্যই তো যতগুলো দাগ তোমার শরীরে থাকবে আমার শরীরেও ঠিক ততগুলো দাগই থাকবে। এটা বলে ঘুমন্ত তের উপর কম্বল দিয়ে দেয় জাঙ্কুক এবং নিজেও তের পাশেই শুয়ে পড়ে। তো তাইকুকের মধ্যে এরকম ভয়ঙ্কর সম্পর্কের পেছনে আসল কাহিনীটা কি সেটা জানতে হলে আমাদের ফ্ল্যাশব্যাকে যেতে হবে। ও মাই গড, সিরিয়াসলি? এখন আমি কার সাথে রিলেশনশিপে আছি না আছি, প্রেম করি বা না করি, এসবের কথা কি এখন আপনাকে দেওয়া লাগবে? সাবধানে কথা বলতে, আমি তোমার বাবা, তুমি আমাকে কৈফিয়ত দিতে 1000বার বাধ্য। না বাধ্য না, যেভাবে আপনি ওই নর্তকী এবং আপনার সম্পর্ক নিয়ে আমাকে কৈফিয়ত দিতে বাধ্য না, ঠিক তেমনি আমিও আমার জীবনে কৈফিয়ত দিতে আপনাকে বাধ্য না। সাবধানে কথা বলতে, তুমি যাকে নর্তকী বলছো সে তোমার মা হয়, সে আমার মা না। আমার মা তো আমাকে 10 বছর রেখে মারা গিয়েছে, সে আমার মা না, সে আপনার নর্তকী কিংবা আপনার সেকেন্ড ওয়াইফ, যেটা মন চায় বলতে পারেন। যাও, মেনে নিলাম সে নর্তকী, কিন্তু সেই নর্তকী হলেও তোমার চেয়ে 1000 গুণ সম্মানের একজন ব্যক্তি, জিন অন্তত 1000টা পুরুষের সাথে রাত কাটায় বাসায় ফিরে না। কি আর বলবো বলেন, হয়তো এই বাজে স্বভাবটা আপনার কাছ থেকে আমার রক্তে এসেছে, আপনারই তো মেয়ে আমি, তো আপনার মতোই তো হবো। তের এমন বেদবি সহ্য করতে না পেরে আর আমি প্রথমবারের মতো তের গায়ে হাত দিলাম। অনেক হয়েছে, অনেক 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 হয়েছে। এখন থেকে আজকের পর থেকে আমি আর এই বাড়িতে থাকবো না এবং আপনার সাথে কোনো সম্পর্কও রাখবো না। ও আচ্ছা, যাও না তাহলে, আমিও দেখি আমার টাকা ছাড়া তুমি এত লাক্সারিয়াস লাইফ কতদিন লিড করতে পারো। প্রাইভেটেও তো পড়ো আমার টাকাতেই এবং সবকিছু এত ফুটানি সবকিছুই আমার টাকায়। এখন দেখি তুমি তোমার বাবাকে ছাড়া কিভাবে দুনিয়াতে সার্ভাইভ করো। আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমার অনেকগুলো বয়ফ্রেন্ড, ঠিক আপনি যেভাবে অনেকগুলো প্রেম করছেন এবং আপনার দ্বিতীয় বউ যেভাবে অনেকগুলো প্রেম করে, ঠিক একইভাবে আমি আপনাদের পথে হাঁটা দিছি। তো কোনো না কোনো বয়ফ্রেন্ডের কাছ থেকে আমি টাকা পেয়ে লাক্সারিয়াস লাইফ লিড করতেই পারবো, চিন্তা করবেন না। শেষবারের মতো বাবাকে এবং বাবার বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছুকে বিদায় জানিয়ে তে বাসা থেকে বেরিয়ে পড়ে। তার আজকে ইউনিভার্সিটিতে এক্সাম আছে, তার বাবার গাড়িও তো বন্ধ, আর বাবার সাথে ঝগড়া করতে করতে অলরেডি অনেকখানি লেট হয়ে গিয়েছে। কিভাবে পৌঁছাবে এত তাড়াতাড়ি তাতে জানে না। বাস কিংবা মেট্রোর জন্য ওয়েট করতে গেলে অলরেডি আরো বেশি লেট হয়ে যাবে। তাই তো রোড সাইডে দাঁড়িয়ে কিছু গাড়ি থেকে লিফট চাইতে লাগলো, কোনো গাড়ি লিফট দিচ্ছিল না। হুট করে একটা গাড়ি তার সামনে এসে দাঁড়ালো। গাড়ির ভিতরে নজর দিতেই দেখতে পায় গাড়ি চালাচ্ছে একজন সুদর্শন সুপুরুষ, পুরো অ্যাট্রাক্টিভ একটা যুবক। চেহারাটা মাশাআল্লাহ অনেক বেশি অ্যাট্রাক্টিভ এবং সুন্দর, তাকালে জাস্ট অসাধারণ লাগে, নায়কদের মতো। এবং লুকটা পুরো ভ্যাম্পায়ারের মতো লাগছিল তার কাছে। চোখগুলো বড় বড়, ঠোঁটগুলো চিকন চিকন এবং নাকটা পুরো সোজা। ছেলেটার হাসি পুরো লেডি কিলারদের মতো, মানে যে হাসি দেখলে মেয়েরা এমনিতেই জখম হয়ে মারা যাবে। বয়সটা অনেক চেষ্টা করে অনুমান করতে পারে না তে, দেখে মনে হচ্ছিল তেদেরই বয়সী। জাঙ্কুককে দেখে তো তে পুরাই ইমপ্রেস। মনে মনে ঠিক করে যে ও যদি কোনোভাবে তের ভার্সিটিতে থাকতো তাহলে তে এতদিনে নিজের টার্গেট বয়ফ্রেন্ড বানিয়ে নিত। এক্সকিউজ মি, তো এভাবে কি তাকিয়ে থাকবেন নাকি আমাকে এখন যেতে দিবেন, কোনটা? আই এম সরি, আসলে হাই ইটস মি তে, এবং আমার ইউনিভার্সিটির সামনেই সোল ইউনিভার্সিটিতে পড়ি। আজকে আমার এক্সাম, কোনোভাবেই নিজে গাড়ি দিয়ে যেতে পারছি না আর অলরেডি অনেক লেট হয়ে গিয়েছি। সো আপনি কি কোনোভাবে আমাকে ইউনিভার্সিটিতে দিয়ে আসতে পারবেন? জাঙ্কুক বেশি কথা না বলে গাড়ির দরজাটা খুলে দিল। তেও গাড়িতে উঠে বসলো। উঠে বসতেই জাঙ্কুক আবার গাড়ি চালানো শুরু করলো। ওয়াও, আপনি তো খুব সুন্দর ড্রাইভ করেন। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনি কোথায় যাচ্ছেন? তের কথা শুনে জাঙ্কুক প্রথমবারের মতো তের দিকে ভালোভাবে তাকায় এবং এরপরে কোনো কথার উত্তর না দিয়ে আবারও গাড়ি চালানো শুরু করে। কি ব্যাপার, আমার কথা শুনেও না শোনার ভান করছেন কেন? সুন্দরী মেয়েদের কথার উত্তর কি আপনি দিতে পারেন না? জাঙ্কুক একথা শোনার পর কিছুক্ষণ চুপ থাকে এবং চুপ থাকার পর তেকে উত্তর দেয়, সোল ইউনিভার্সিটি। আমি সোল ইউনিভার্সিটিতে যাচ্ছি। আমার ইউনিভার্সিটি? ওয়াও, যাক ভালোই হলো। বাট এর আগে তোমাকে কখনো আমার ইউনিভার্সিটিতে দেখিনি। দেখার কথাও না, আজকে আমার ফার্স্ট ডে। ও তাই, তার মানে নিউ স্টুডেন্ট? না, নিউ স্টুডেন্ট না, নিউ প্রফেসর। ওয়াও, তুমি তো দেখি খুব মজার মজার জোকস বলতে পারো। আই লাইক ইট। কিছুক্ষণের মধ্যে তের বকবক করতে করতে ইউনিভার্সিটি
তারা দুজনে চলে আসে। জাঙ্কুকের তেমন কোনো রেসপন্স নেই। আমার এক্সামে টাইম হয়ে গেছে, আমি অলরেডি অনেক লেট। সো এখন আমি এক্সাম দিতে চাই, আর তুমি ভালোভাবে এক্সাম দিও। আর আজকে তুমি আমাকে এত বড় একটা হেল্প করলে, এর বিনিময়ে তোমাকে কোনো কিছু দিতে পারিনি। এটা বলেই তে জাঙ্কুকের গালে একটা কিস করে দেয়। জাঙ্কুক তো তের দিকেই অবাক হয়ে তাকিয়ে আছে। কি ব্যাপার, এভাবে তাকায় আছো যেন আমাকে চোখ দিয়ে গিলে ফেলবে? কি একটা কিছু ভালো লাগেনি আরেকটা দিব? নিজের ভার্সিটি প্রফেসরকে কিস করেছো, তাও পারমিশন ছাড়া। কাজটা কি ঠিক হলো? আমি চাইলেই তোমাকে ইউনিভার্সিটি থেকে বাদ দিয়ে দিতে পারি, জানো? ও আচ্ছা, তাই নাকি? এত বেশি পাওয়ার তোমার? তাহলে প্লিজ আমাকে ইউনিভার্সিটি থেকে বাদ দিয়ে দাও না, দিয়ে তোমার সাথে নিয়ে যাও। তোমার সাথে আমি সংসার করি আর ট্যুর দেই, বাইরে যাই, ঘুরে আসি দুজন মিলে। কি বলো? হায় রে বাচ্চা মেয়ে, নিজে কত বড় বিপদ ডেকে আনছো সেটা তোমার ধারণাই নেই। কি আর বলবো বলো, নিজের বিপদ ডেকে আনতে আমার ভালোই লাগে। বাই দ্য ওয়ে, আমার এক্সাম দিতে শুরু হয়ে গেছে, তোমার জন্য আমি অনেক লেট হয়ে গেছি অলরেডি। এখন আমি যাই। তো এটা বলে তে দৌড়ে নিজের ক্লাসরুমে চলে গেল। এক্সামের জন্য ওয়েট করছিল। তখনই তের বান্ধবী লিসাতের কাছে এসে বসলো। কি রে বোকামের সাথে তোর কি হয়েছে? আর কি আর হবে, ওকে এখন আর আমার ভালো লাগে না। তাই ভাবলাম ব্রেকআপ করে ফেলি। ব্রেকআপ করে ফেলছি। সে এত তাড়াতাড়ি ব্রেকআপ করে ফেললি? তুইও না, মানে এই ছেলেটা থেকে তো আরো দোয়ায় দোয়ায় টাকা খেতে পারতাম। আর ওই জেহুপের কি হলো? ওর সাথে কি ব্রেকআপ করে ফেলছিস নাকি? না রে বাবা, ওইটাই রাখছি। ওইটা চলে গেলে আমার টাকা কে দেবে? এমনি আমার বাবার সাথে আমার যে ঝগড়া হয়েছে, আমি আর ওই বাড়িতে যাবো না। তো তাই কোনো না কোনো বয়ফ্রেন্ডের টাকা তো আমার চলতেই হবে। কি রে ভাই, তোর ফ্যামিলিতে কি চলে? তোর বাপটাও না আস্তে একটা শয়তান, মানে নিজের মেয়েকে বের করে দেয়। বাই দ্য ওয়ে, তুই আমার বাসায় চলে আসিস। জেহুপের জন্য আশায় থাকতে হবে না, তুই আমার বাসায় আজকে থাকবি। আচ্ছা আজকে তোর বাসাতেই থাকবো, সেটা কোনো দেখার বিষয় না। কিন্তু আজকে জানোস, নতুন একটা টার্গেট খুঁজে পাইছি। নতুন মুরগি। ওরে দেখতে এত বেশি হ্যান্ডসাম লাগছে, মানে আমার জন্য পুরো পারফেক্ট। আর গাড়ি বাড়ি দেখে মনে হলো যে বড় লোক ছেলেই হবে, মানে রিচ কিডই হবে আমাদের মতো। তো ওইটাই আমার নেক্সট টার্গেট, বুঝলি? ওরে বাবা, তার মানে ম্যাডাম টার্গেট ফিক্স করে রাখছেন আপনি। আচ্ছা ছেলেটা কোন ডিপার্টমেন্টে পড়ে? দেখতে কেমন? আরে দেখতে তো পুরাই গরম, আর টাকাও গরম, মানে এক কথায় বলতে গেলে আগুন আগুন, বুঝছো? তো তে লিসাকে ডিটেইলসে আরো কিছু বলতে যাবে, ঠিক সেই সময় ওদের এক্সামিনার ওদের হল রুমে চলে আসে এবং জাঙ্কুকি ওদের এক্সামিনার ছিল। তো জাঙ্কুকের মতো এত সুন্দর ইয়াং একজন এক্সামিনার দেখে সবাই তো জাস্ট ক্রাশ খেয়ে জাঙ্কুকের দিকেই তাকিয়ে থাকে। এই ক্রাশ লিস্টে কিন্তু আমাদের তেরো নাম ছিল, সাথে ক্লাসে অন্যান্য মেয়েদের নামও ছিল। সবাই জাস্ট জাঙ্কুকের সৌন্দর্য দেখে অবাক। আর তে তো এটা দেখে অবাক যে যার সাথে গাড়িতে এত বেশি ফ্লার্ট করলো তে, সে কিনা তাদের ইউনিভার্সিটির প্রফেসর। তার মানেও সত্য কথাই বলেছিল, ও আসলে আমার ভার্সিটি প্রফেসর। প্রফেসর হয়েছে তো কি হয়েছে, প্রেমে তো তুমি আমার পড়বাই। আর না পড়লেও আমি তোমাকে প্রেমে পড়তে বাধ্য করব। কিছুক্ষণের মধ্যে এক্সাম শুরু হয়ে যায়। সবাই তো লেখালেখিতে একদম ব্যস্ত, কিন্তু আমাদের তে পুরো খালি খাতায় রেখে দিয়েছে। জাস্ট নিজের নাম এবং রোল লিখেছে এবং এরপর জাঙ্কুকের দিকে তো তাকিয়ে আছে, তো তাকিয়েই আছে, মানে কোনো কিছু লিখছে না, জাস্ট জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। এই জিনিসটা জাঙ্কুকও নোটিস করে। অনেকক্ষণ নোটিস করার পর জাঙ্কুক তের সামনে গিয়ে থেকে বলে, তোমার প্রবলেম কি? কিছু লিখছো না কেন? আর লিখছো না ভালো কথা, আমার দিকে তাকিয়ে আছো কেন? আসলে প্রফেসর, আমি লেখাপড়ায় খুবই দুর্বল, এর জন্য কিছু পাই না, তাই লিখছি না। আর আপনার দিকে তাকিয়ে আছি কারণ আজকে আমি ইউনিভার্সিটিতে একটা ছেলে সাহায্য নিয়ে এসেছি, মানে হেল্প করেছিল আমাকে। তো এই ছেলেটা দেখতে এত বেশি অ্যাট্রাকটিভ এবং সুন্দর ছিল যে কি আর বলবো, ওকে দেখে ক্রাশ খেয়ে গিয়েছি। নিজের নেক্সট টার্গেট হিসেবে ধরে রেখেছিলাম যে বয়ফ্রেন্ড বানাবো। এখন থেকে ওই ছেলের মতোই আপনার চেহারা, মানে সেম টু সেম। বুঝতে পারছি না ব্যাপারটা। মানতে হবে, তোমার সাহস অনেক বেশি। এখন তো তুমি জানো আমি তোমার প্রফেসর, কিন্তু তাও আমার সাথে ফ্লার্টিং করে যাচ্ছ। তোমার জায়গা অন্য মেয়েরা এত সাহস দেখাতো না। এই তো আপনি একদম ঠিক ধরেছেন, আমি অন্যান্য মেয়েদের মতো না, অন্যদের চেয়ে অনেক বেশি আলাদা। আপনি চাইলে আপনাকে প্রমাণ দিতে পারি, কিন্তু এখানে প্রমাণ দিলে হয়তো আপনার সমস্যা হতে পারে। তাই একান্তে কোথাও দেখা করি, কি বলে? জাঙ্কুক আর কিছু বললো না। টেস্ট পেপারস গুলো হাতে নিয়ে থেকে হল রুম থেকে বের করে দিল, মানে এক্সাম থেকে বের করে দিল আর কি। তাই চলে যাওয়ার পর জাঙ্কুক তের দিকে তাকিয়ে একটা ডেভিল লুক দেয়। কি ব্যাপার তে, তুমি তোমার বয়ফ্রেন্ড মানে আমাকে কেন ব্লক করে রাখছো? আমি তো বুঝলাম না। তোমার সাথে নাকি বোকামের সম্পর্ক, আর কোন কোন ছেলের সম্পর্ক রাইস আমাকে বলে, আমি তো বিশ্বাস করিনি। ব্যাপার কি, তুমি আমার সাথে কথা বলো না কেন? আসলে যে হোক, তুমি এত সুইট যে তোমার সাথে ফোনে কথা বলতে ভালোই লাগে না, এই জন্যই তো তোমাকে ব্লক করছি, কারণ আমি তোমার সাথে ফেস টু ফেস কথা বলতে চাই। বাই দ্য ওয়ে, আমার না কিছু টাকার প্রয়োজন, তুমি একটু এমার্জেন্সি দাও তো, কারণ আমি অনেক বিজি আছি, বুঝছো? তোমার সাথে পরে কথা হবে। আপাতত তুমি আমার অ্যাকাউন্টে টাকাটা সেন্ড করে দাও, তারপরে আমি তোমার সাথে কালকে দেখা করি। আর টাকা পয়সা তো আমার কাছে ম্যাটার না, কত কোটি টাকা লাগবে আমি দিয়ে দিব। চলে গেলা কেন? বলে তো যাবা, কি সমস্যা না সমস্যা আমাকে তো বলতে হবে, আমি তো তোমার বয়ফ্রেন্ড লাগে নাকি? চুপ। আর আমার বন্ধুরা আছে আমার গার্লফ্রেন্ডটাকে দেখে হিংসা করে, ওদের গার্লফ্রেন্ডটা একেবারে কুত্তার মতো লাগে দেখতে। আমার গার্লফ্রেন্ডটাকে বলে প্লে গার্ল। আরে প্লে গার্ল হতেই পারে, খেলা করবে, মেয়েরা খেলাধুলা করতেই পারে, প্লে গার্ল। আচ্ছা, এভাবেই দিন যেতে থাকে। তের তো 100টা ছেলের সাথে অ্যাফেয়ার আছে, মানে গোপনে। আর জাঙ্কুকের প্রতি তো অন্যান্য মেয়েরা এত বেশি উইক হয়ে যায় যে প্রত্যেক দিনই প্রায় 10টার মতো লেটার জাঙ্কুকের ক্যাবিনে পৌঁছায়, যেগুলো ছিল সবগুলোই লাভ লেটার। আর আমাদের তেও জাঙ্কুকের প্রেমে হাবুডুবু খাচ্ছে, কিভাবে জাঙ্কুককে পটাবে বুঝতে পারছে না। আরে সে আমাদের প্রফেসর, তুই এখন বাদ দিয়ে দে না। বাদ দিয়ে দেবো মানে? এক সপ্তাহ ধরে ওনার পিছিয়ে ঘুরঘুর করতেছি, একটা পাত্তা
পাত্তাও দিতেছে না, যেন আমি কুত্তার জন্য কেউ পাত্তা দেয় না, আমারও দিতেছে না, বুঝলাম না। আরে তে এবার তুই আসাটা ছাড় না, হাজার হলে উনি আমাদের ইউনিভার্সিটি প্রফেসর, তুই তার স্টুডেন্ট। তাছাড়া স্যার যেহেতু এতদিন পাত্তা দিচ্ছে না, এখনো দেবে না। আর এমন তো হতে পারে যে স্যারের কোনো এক নারীতে আসক্ত, কিংবা স্যারের কোনো নারীটারি আছে। নারীটারি আছে মানে আমার সহ্য হইতেছে না, আমি আর থাকতে পারতেছি না। এখনই গিয়ে ওনাকে জিজ্ঞেস করবো, যাবো না সামনাসামনি বলবো। তে আর ৮-৫ না ভেবেই ডাইরেক্ট চলে যায় জাংকুকের ক্যাবিনে এবং জাংকুকের অনুমতি ছাড়াই জাংকুকের ক্যাবিনে ঢুকে পড়ে। হোয়াট দ্য হেল, তোমার সাহস কত বড়, তুমি আমার পারমিশন ছাড়া আমার ক্যাবিনে আসার সাহস কোত্থেকে পেলে? ভালোবাসলে কেউ সাহসে পরোয়া করে না, আমি করি না। তাছাড়া আমার সাহস কত বেশি সেটা তো আপনি খুব ভালোভাবেই জানেন। যাই হোক, আমি এখানে এসেছি এটা জানতে যে আপনি কি কোনো নারীতে আসক্ত নাকি? আবার নারীতে আসক্ত, তাও আবার আমি? ও যাক, তার মানে এখনো আপনি সিঙ্গেল। তাহলে এখন এটা বলেন, কেন আপনি আমাকে পাত্তা দিতেছেন না? কত বেহাপানা করতেছে আপনার সামনে বলেন তো। সে প্রথম দিন থেকে আজকে কতদিন হয়ে গেল, কিন্তু তবু আপনার কোনো রেসপন্স নেই কেন? কারণ আমার এসব একদম পছন্দ না। আমি এরকম প্রেম প্রীতি একদম ভালো লাগে আমার, আমি সহ্য করতে পারি না। জাংকুক আর নিজের কথা শেষ করতে পারে না, এর আগেই তে জাংকুকের উপর অ্যাটাক করে নেয়। জাংকুককে জোর করে কিস করতে থাকে। জাংকুক তো পুরাই এক্ষুনি বেরিয়ে যাও, নিজের ভালো ছেড়ে এক্ষুনি বেরিয়ে যাও। কেন এখনো কি বলবেন যে এই জিনিসটা আপনার ভালো লাগেনি? জাংকুক আর তের কোনো কথা রিপ্লাই দেয় না। জাংকুকই বরঞ্চ ক্যাবিন থেকে বের হয়ে যায়, বের হয়ে গাড়ি বের করে ডাইরেক্ট নিজের বাসের উদ্দেশ্যে রওনা দেয়। জাংকুক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর গাড়ি চালাচ্ছে, অনেক স্পিডে গাড়ি চালাচ্ছে, এত বেশি স্পিডে যে ৩ ঘন্টার পথ মাত্র ৪০ মিনিটে পাড়ি দিয়ে দেয় জাংকুক। জাংকুকের বাড়ি ইউনিভার্সিটি এবং শহরাঞ্চল থেকে অনেক বেশি দূরে ছিল, জঙ্গলের মধ্যে বিশাল একটা ডুপ্লেক্স বাড়ি, দেখতে অনেক বেশি শান্তিময় এবং পিসফুল। বাড়িটির দূর দূরান্তে কোনো মানুষের বসবাস নেই, এরকম নির্জন পরিবেশে জাংকুক থাকতে পছন্দ করে। জাংকুক বাড়িতে গিয়ে পৌঁছাতেই সবার আগে শাওয়ারে গিয়ে শাওয়ারটা সেরে নেয়। নিজেকে বারবার সামলাচ্ছিল, শাওয়ার নেওয়ার সময় সে জাস্ট তেকে কল্পনা করছিল। তেকে নিয়ে উল্টাপাল্টা অনেক ধরনের চিন্তা ভাবনায় জাংকুকের মাথায় এত বেশি ঘুরপাক খাচ্ছিল যে জাংকুক কোনোভাবে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। অনেকক্ষণ শাওয়ার নেওয়ার পর নিজেকে নিয়ন্ত্রণে আনে জাংকুক। শাওয়ার শেষ করে এসে তের করা কাণ্ডের কথা ভেবে একটা ডেভিল লুক এবং ডেভিল স্মেল দেয় জাংকুক। তারপর জাংকুক ডাইরেক্ট নিজের বাগানে চলে যায়। এই বাগানে অনেকগুলো ফুল গাছ ছিল আর ফুল গাছগুলো একদিকেই ছিল। জাংকুক দীর্ঘক্ষণ ওই ফুল গাছের দিকে তাকিয়ে থাকে, সবগুলো ফুলই ছিল গোলাপ ফুল। জাংকুক সেই গোলাপের দিকে অনেকক্ষণ তাকিয়ে একটা ডেভিল স্মেল দেয় এবং সাথে সাথে আগুন ধরিয়ে দেয় সে গাছগুলোতে। গোলাপগুলো যখন আগুনে পড়ছিল এটা দেখে জাংকুক একটা প্রশান্তি নিঃশ্বাস নেয় এবং বলে, যাও, মুক্ত, এখন থেকে তুমি মুক্ত আর আমিও মুক্ত। তারপর জাংকুক নিজের রুমে চলে যায়। নিজের রুমে গিয়ে ঘুমানোর আগে তেকে নিয়ে অনেক উল্টাপাল্টা জিনিস চিন্তা ভাবনায় আসে জাংকুকের মাথায়। সেগুলো ভাবতে ভাবতেই জাংকুক একটা নিঃশ্বাস এবং হাসি নিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে তে অনেক ফ্রাস্ট্রেটেড ফিল করছিল, যার কারণে লিসার সাথে সিঙ্গাপুর ট্যুরে চলে যায়। 5 দিনের ট্যুর, কেউই তাদের সম্পর্কে জানে না। জাংকুক সকালে ঘুম থেকে উঠে গাড়ি নিয়ে সোজা ইউনিভার্সিটিতে চলে আসে। ভার্সিটিতে আসার পর জাংকুক বারবার তেকেই খুঁজতে থাকে, কিন্তু তেকে আর খুঁজে পায় না। এভাবেই জাংকুকের অস্থিরতা কাজ করছিল। ক্যাবিনে গিয়ে তের ব্যাপারেই ভাবছিল এবং তের সাথে রোমান্টিক সেই সিনগুলো যেগুলো তে জাংকুকের সাথে করেছে সেই সিনগুলোই মনে করছিল। জাংকুক এগুলো ভাবতে ভাবতে অস্থির হয়ে যায়। এভাবে 5টা দিন কেটে যায়। 5 দিনের মধ্যে জাংকুক এত বেশি ডেসপারেট হয়ে গিয়েছে তের জন্য যে বলার বাইরে। জাংকুক তের ব্যাপারে A to Z সব খবরই লাগায়। তখনই জাংকুক জানতে পারে তে আসলেই একটা প্লেগার এবং অনেক ছেলের সাথে সম্পর্ক আছে। আমার জীবনে আসার আগে তোমার যতগুলো সম্পর্ক ছিল তার জন্য তোমাকে মাফ করলাম, তবে আমার সাথে চিট করলে এর পরিণতি ভয়াবহ হবে তোমার জন্য। তো সন্ধ্যার দিকে জাংকুক জাস্ট এমনি ড্রিঙ্কস করার জন্য একটা বাড়ির সামনে যায়, কিন্তু বাড়ি ঢোকার আগে সে দেখে তেও জাংকুককে দেখেছে। জাংকুককে দেখে তে একটা স্মাইল দেয়। জাংকুক কিছু না ভেবে গাড়িটি তের সামনে এনে পার্ক করে এবং গেটটা খুলে দেয়। তেও কিছু না ভেবে জাংকুকের গাড়িতে উঠে বসে। জাংকুক কিছু না বলেই গাড়ি চালানো শুরু করে। তে বলে, কি ব্যাপার, আমাকে এত বেশি মিস করেছেন যে আমি এই বাড়ি এসেছি? সেই বাড়ির সামনে এসে আমার জন্য ওয়েট করছিলেন? জাংকুক চুপচাপ খালি গাড়ি চালাচ্ছিল এবং তের কথাগুলো শুনছিল, কোনো কথারই উত্তর দিচ্ছিল না, কারণ জাংকুকের মাথায় তো ঘুরছে অন্য কিছু। যা বলার আর যা করার সব বাসায় গিয়েই করবে। আপনি কোনো কথার উত্তর দিচ্ছে না কেন? একদম আনরোম্যান্টিক, আপনার সাথে তো কোনো কিছুতেই মজা নেই, কিসেও মজা নেই। আনরোম্যান্টিক না, আমি আনরোম্যান্টিক একদমই না। হ্যাঁ, আপনি কেমন রোম্যান্টিক সেটা আমার জানা আছে। ওই দিন কিস করেই বুঝতে পারছিলাম আপনি কেমন টাইপের রোম্যান্টিক। আমাকে তো কিস ব্যাকও দিচ্ছিলেন না। এই কথা শুনে জাংকুক কিছুই বলে না, জাস্ট গাড়ির স্পিডটা অনেক বেশি বাড়িয়ে দেয়। এত বেশি স্পিড বাড়িয়ে দেয় যে তে তো এক প্রকার ভয় পেয়ে যায়। কি করতেছেন পাগল নাকি আপনি? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আমার বাসায় নিয়ে যাচ্ছি। ও আচ্ছা, আর বাসায় নিয়ে যাচ্ছেন কেন? কেন আবার? তোমাকে কিস ব্যাক দিতে। কিছুক্ষণের মধ্যে বাসার সামনে পৌঁছে যায় জাংকুক। বাসার সামনে পৌঁছাতেই জাংকুক তেকে কোলে করে নেয়। গাড়ি থেকে তেকে কোলে নিয়ে
জাংকুক ডিরেক্ট নিজের বেডরুমে চলে আসে। বেডরুমটি ফ্লাওয়ার্স দিয়ে অনেক সুন্দরভাবে ডেকোরেট করা ছিল। তে তো দেখে একটু অবাক হয়ে যায়। তারপর জাংকুক তেকে খাটের উপরে শুয়ে দেয়। এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তের সামনে নিজের শার্টগুলো খুলতে থাকে। তে তো দেখে জাস্ট অবাক হয়ে যায়। এটা তের জন্য জাস্ট একটা আনএক্সপেক্টেড ছিল। দুজনের মধ্যে একজনও কিন্তু ভার্জিন না। তারপর জাংকুক তের উপর ঝাঁপিয়ে তো সকালে ঘুম থেকে উঠেই জাংকুক তের জন্য নাস্তা বানাতে শুরু করে। তের ফেভারিট খাবারগুলি বানাচ্ছিল জাংকুক। তে তখন ঘুমাচ্ছিল। ঘুম থেকে উঠেই নাস্তা শেষ করে জাংকুকের সাথে একসাথে তারা লাঞ্চ করছিল। লাঞ্চ করার পর জাংকুক গিয়ে তেকে কিস করে। তেও কিস ব্যাক করে। এরপর হুট করে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি দেখে তে বলে আমি বৃষ্টিতে ভিজতে চাই। ঠিক আছে তোমার ইচ্ছা, চলো তাহলে বৃষ্টিতে ভিজি। তো এরপর টানা 15 দিন তেকুক একসাথেই কোয়ালিটি টাইম স্পেন্ড করে। জাংকুক তে অনেক বেশি কেয়ার নিচ্ছিল। তে কি রাখবে না রাখবে A to Z খুব ভালোভাবে নোটিস করছিল এবং তের প্রতি এত বেশি জঘন্যভাবে অ্যাডিক্টেড হয়ে যায় জাংকুক যে 2 ঘন্টাও তেকে ছাড়া থাকতে পারে না। সবসময় তেকে ধরাই লাগবে, মানে তে সবসময় তার চোখের সামনেই রাখবে। এরকম ভাবে এই 15 দিনে জাংকুক এত খারাপভাবে অ্যাডিক্টেড হয়ে যায় তের প্রতি। প্রতিদিন রাতের বেলায় তারা ছাদের উপরে রোম্যান্স করতো এবং একে অপরের সাথে আড্ডাও দিত। এরই পাশাপাশি বারবিকিউ পার্টি করে একে অপরকে খাইয়ে দিত। সময়টা ভালোই যাচ্ছিল। জাংকুক এইসব কিছু অনেক ভালোভাবে এনজয় করছিল। শান্তি লাগছিল জাংকুকের মনে। তের মুখে যখন গান শুনতো বা রোমান্টিক কোনো গান যখন তে জাংকুককে ডেডিকেট করে শোনাতো তখন জাংকুক অনেক বেশি আনন্দিত হয়ে যেত। একসাথে গেমস খেলা, মোবাইল চালানো এবং এরই পাশাপাশি একসাথে রোম্যান্স করা, এই সব কিছু মিলিয়ে জাংকুক অনেক ব্যাডভাবে তের প্রতি অ্যাডিক্টেড হয়ে যায়। জাংকুক তের অ্যাডিকশনে এরকম ভাবে পড়েছিল যে তেকে হারাতে জাংকুক সবসময় ভয় পেত। তেকে যেন অন্য কেউ চুরি করে না ফেলে। এর জন্যই তো জাংকুক সবসময় তেকে ওয়ার্নিং দিত যে জাংকুক ছাড়া অন্য কাউকে আর যদি নিজের স্বপ্নেও দেখে তাহলেও জাংকুক এগুলো সহ্য করবে না, ডিরেক্ট মার্ডার করে ফেলবে। জাংকুকের এসব কথা তো তে এক কান দিয়ে ঢুকাতো আর এক কান দিয়ে বের করে দিত। কিছুদিনের মধ্যে ভার্সিটি ভ্যাকেশন শেষ হয়ে যায়। আবারও সবকিছু নতুন ভাবে শুরু হয়, মানে আগের মতোই শুরু হয়ে যায়। তো জাংকুক তেকে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে চলে আসে। জাংকুক এক জায়গায় ক্লাস দিচ্ছে, আরেক জায়গায় তে ক্লাস করছে। 4 ঘন্টা হয়ে গেল জাংকুক এখনো তেকে দেখেনি। জাংকুকের তো অস্থিরতা কাজ করতে থাকে, তাই তো কেবিনে গিয়ে জাস্ট অস্থিরতায় পানি খেতে থাকে। এখন আর সহ্য হচ্ছে না। ব্রেক টাইমে সহ্য করতে না পেরে তেকে কল দেয়। তেও জাংকুকের ক্যাবিনে চলে আসে। ক্যাবিনে আসতে না আসতে জাংকুক তেকে জাস্ট জোর করে কিস করতে থাকে। তে তো অবাক হয়ে যায়। তেও কিস ব্যাক করছিল, কিন্তু জাংকুকের তো ছাড়ারই নাম নেই। কি করতেছো বে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এখন ছাড়ো আমায়। আমি কি করব? আমি তো সত্যি পাগল হয়ে যেতেছি। তোমাকে না দেখলে আমার অসহ্য লাগে। 4 ঘন্টা পর তোমাকে দেখতেছি, তাই তোমাকে এভাবে কিস করতেছি। করবো না? আহা, তুমি বুঝতে চাচ্ছ না কেন? সবকিছু তো একটা সময় থাকে না। আমি এত কিছু জানি না। এখন আমি নিজে কন্ট্রোলে নেই। তুমি আমাকে কন্ট্রোল করো। আমি আউট অফ কন্ট্রোল হওয়ার আগেই তুমি আমাকে শান্ত করো। উফ, কি বলতেছো এগুলা? এখানে কেমনি কি? এটা কি বাসা নাকি? ওয়েল, তাহলে এটাই সমস্যা। তাহলে চলো বাসায় যাই। বাসায় গিয়ে আমাকে শান্ত করো। উফ, জাংকুক সবসময় সব মজা ভালো লাগে না। তাছাড়া আমার কোনো মুড নেই এসবের, বুঝতে পারছো? এখন আমি গেলাম। বিরক্তিকর, সবসময় একেবারে চিপকায় থাকে। তের এই কথা শুনে জাংকুকের মাথা একেবারেই গরম হয়ে যায়। জাংকুক পুরো নিজে আউট অফ কন্ট্রোলে যাচ্ছিল। আমার দিকে এভাবে চোখ দেখিয়ে কোনো লাভ নেই। আমি কি তোমাকে ভয় পাই নাকি? এটা বলেই তে সেখান থেকে চলে যেতে নেয়। তখনই জাংকুক তের হাতটা জোর করে ধরে এবং তেকে বলে, হ্যাঁ এখন তো চলেই যাবি না রে, কারণ বাইরে তো তোর অনেকগুলো বয়ফ্রেন্ড বানানো বাকি না। কি কি বলতেছো এগুলো তুমি? তোমার মাথা ঠিক আছে তো জাংকুক? আজকে কি তুমি গামজা খাইছো? আরে আমি তো বাইরে আমার বান্ধবীর সাথে কথা বলতেছিলাম। হ্যাঁ জানি তো, তুই তোর বান্ধবীর সাথে কি কথা বলছ সবই আমি ভালোভাবে জানি। যাই বলবি যে জাংকুকের সাথে এখন আমার টাইম পাস করা শেষ, এখন আমি অন্য কাউকে টার্গেট করব, এগুলাই তো বলছ না তুই তোর বেস্ট ফ্রেন্ড লিসাকে? ধর, তোর সব উল্টাপাল্টা চিন্তা ভাবনা। তোর যা ভাবার তুই ভাবতে পারস। আমি কোনো কিছুর কৈফিয়তই তোকে দিব না, ঠিক আছে? এখন আমি গেলাম। দাঁড়া, আমাকে কৈফিয়ত দিবে না মানে? তুই আমাকে কেন কৈফিয়ত দিবি না? আমি না তোর বয়ফ্রেন্ড? তুই সব কিছুর জন্য আমাকে কৈফিয়ত দিতে বাধ্য। ও আচ্ছা, তো এই অধিকারে তুই আমার কাছ থেকে কৈফিয়ত নিতে আসছো? আমি তোর গার্লফ্রেন্ড, তুই আমার বয়ফ্রেন্ড। যা ব্রেকআপ। এখন তের মুখে ব্রেকআপের কথা শুনতে জাংকুকের মুখ দিয়ে আর কোনো কথা বেরো না। জাংকুক জাস্ট তের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, কিছুই বলছিল না। কি হলো জাংকুক, মুখ দিয়ে কি এখন কথা বেরোচ্ছে না? ও, আমার দিকে এক নজরে তাকায় আছো কেন? কষ্ট পাইছো আমার কথায় নাকি বিশ্বাস হতেছে না? আসলে সত্যিটা আমিই বলে দিই, আমি আসলে তোমার সাথে টাইম পাস করছি। জাংকুক কিছুই বলছে না, জাস্ট তের দিকেই এক নজরে তাকিয়ে আছে। জাংকুককে দেখে মনে হচ্ছে এই সব কিছু যে হবে তা জাংকুক আগে অনুমান করেছিল। তের দিকে এক নজরে তাকিয়ে আছে তো তাকিয়েই আছে। তে আর জাংকুককে কিছু বললো না, জাংকুকের ক্যাবিন থেকে বেরিয়ে গেল। দেখ, কাজটা কিন্তু একদম ঠিক হলো না, মানে আমিই পছন্দ করিনি। তুই এটা কেন করলি তে? এমনটা না করলে তো পারতি। জাংকুক স্যার তো অনেক বেশি ভালো ছিল আর তোকে তো ভালোই লাগতো। উফ লিসা, জাংকুক আমাকে কতটুকু ভালোবাসে এটা আমার দেখার বিষয় না। আমি কাকে ভালোবাসি এটাই আমার কাছে প্রধান। আর আমি শুধুমাত্র বুগামকেই ভালোবাসি। কিন্তু বুগাম তো তোকে ভালোবাসে না। বুগাম তো তোকে অনেকবার ধোকা দিছে। ওর সাথে রিলেশনে যাওয়ার তোর কোনো লাভ আছে? তুই ওর জন্য জাংকুককে প্লিজ প্লিজ আমি বলতেছি ছাড়িস না। কিন্তু আমি তো জাংকুকের জন্য সিরিয়াস কখনোই ছিলাম না। ও জাস্ট আমার একটা টাইম পাস ছিল। আর তাছাড়া বুগাম এখন আমার লাইফে কাম ব্যাক করতেছে। আজকে
আজকে আমি ওর সাথে দেখা করবো। অন্যদিকে জাঙ্কুক বাসায় গিয়ে তের ব্যাপারেই ভাবতে থাকে। তের প্রতি তো এখন জাঙ্কুক পুরোপুরি এডিক্টেড। তেকে ছাড়া তো আর থাকা সম্ভবই না জাঙ্কুকের পক্ষে। জাঙ্কুক নিজে মোবাইলটা বের করলো। আসলে তের মোবাইল অনেক আগে থেকে হ্যাক করে রেখেছিল জাঙ্কুক, কিন্তু কখনো চেক করেনি, কারণ তেকে সন্দেহই করেনি। আজকে চেক করে দেখতে পারলো কিছু মেসেজটা বুগাম দিয়েছে। আজকে তে এবং বুগামের একটা রেস্টুরেন্টে দেখা হওয়ার কথা। রেস্টুরেন্টটা জাঙ্কুকের বাড়ির খুবই কাছাকাছি, তাই জাঙ্কুক একটা ডেভিল স্মাইল দেয়। জাঙ্কুকের পরিকল্পনা আসলে অন্যরকম। এরপর সত্যি সত্যি তে এবং বুগাম ওই রেস্টুরেন্টে গিয়ে দেখা করে। অনেকক্ষণ তারা দুজনে রেস্টুরেন্টে কোয়ালিটি টাইম স্পেন্ড করে। এরপরে বুগাম এবং তে মিলে গাড়িতে করে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। মাঝপথে গাড়িটি কেন জানি নষ্ট হয়ে যায়। বুগাম অনেক চেষ্টা করে বুঝতে পারছিল না প্রবলেমটা কোথায়, তাই তো কারো কাছ থেকে হেল্প চাওয়ার জন্য একটু সামান্য আগায়। অনেকক্ষণ হয়ে গেল তে গাড়িতে বসে আছে। বুগামের আসার কোনো খবর নেই। এখন তো তের একটু ভয় লাগছিল, কেননা এই গহীন জঙ্গলে অন্য কোনো গাড়ি এই রোড দিয়ে আর যাচ্ছিল না। তে একটু ভয়ে গাড়ি থেকে বের হয়ে এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু বুগামের কোনো নাম গন্ধ পর্যন্ত সেখানে ছিল না। হুট করে তের পেছন থেকে একজনের আওয়াজ শোনা যায়। কিভাবে পারলে জান? হ্যাঁ, কিভাবে পারলে তুমি আমার সাথে এমনটা করতে? তোমার কি একবারও আত্মা কাঁপলো না আমার সাথে এরকম প্রতারণা করতে? তে যখনই পেছনে ঘুরে তাকাবে ঠিক সেই সময় কোনো একটা স্প্রে তের মুখে লাগে এবং তে সাথে সাথেই অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরতেই তে নিজেকে জাঙ্কুকের বেডরুমে আবিষ্কার করে। তের মাথাটা অনেক বেশি ব্যথা করছে। মনে হচ্ছে জাঙ্কুক হয়তো বা তেকে মাথাতেও আঘাত করেছে। তে কোনোভাবেই মাথাটা তুলতেই পারছিল না, আবারও মাথাটা বিছানায় দিয়ে দেয়। জাঙ্কুক রক্তাক্ত হাত নিয়ে তের সামনে দিয়ে ওয়াশরুমে চলে যায়। তারপর কিছুক্ষণ গোসল করার পর বের হয়। তে তো কোনো কিছু বুঝতে পারছে না কি হচ্ছে না হচ্ছে। জাঙ্কুক একটা টাওয়ালা পরে তের সামনে আসে। জান, তোমার ঘুম ভেঙেছে? দেখো না, আমি তোমার জন্য কত কষ্ট করলাম। হাত পুরো রক্তাক্ত ছিল, গোসলটা সেরে আসলাম। এখন আমি তোমার জন্য এত বেশি কষ্ট করছি, এর বিনিময়ে তুমি আমাকে গিফট দিবা না? এটা বলে জাঙ্কুক তের সামনে যায় এবং নিজের পরার টলাটা খুলে ফেলে। এইটা কোন ধরনের পাগলামি? তুমি আমাকে উঠে আনছো কেন? আর তোমার আমার কোনো সম্পর্ক নেই। তোমার সাথে তো আমি ব্রেকআপ করে ফেলছি। তুমি আমাকে এখানে আনছো কেন সেটা বলো। কেন আবার? তোমাকে বাঁচাতে চান। বাইরের দুনিয়া এবং বাইরের দুনিয়ার মানুষ তোমার জন্য খুবই ভয়ানক। একমাত্র আমি আছি যে কিনা তোমাকে সবার কাছ থেকে বাঁচিয়ে রাখবে। এই জাঙ্কুকের দিকে তাকিয়ে অনেক বেশি ভয় পাচ্ছিল, কেননা জাঙ্কুকের এরকম দৃষ্টি, এরকম কথা, এরকম আচরণ তে কখনোই দেখেনি। জাঙ্কুক তের সাথে এরকম রহস্যময় ভাবে কখনোই কথা বলেনি, কিন্তু আজকে দেখে মনে হচ্ছে এই জাঙ্কুককে তো তে চিনেই না। কি হলো জান, তুমি আমাকে দেখে এরকম করছো কেন? আমি তোমার জাঙ্কুক, ভুলে গেছো? আমাকে কতবার তুমি কিস করছো, কতবার আমরা একসাথে ছিলাম। তে ভয় কণ্ঠে জাঙ্কুককে বলে, আমাকে বাসায় দিয়ে আসো, আমি এখানে থাকতে চাই না, আমাকে বাসায় দিয়ে আসো জাঙ্কুক। কেন জান, তুমি তো তোমার বাসাতেই আছো। এটাই তো তোমার বাসা, আর আমিও তোমার, আমার বাসাও তোমার, আমার সবকিছু তো তোমার। তো তুমি বাসার কথা কেন বলছো? জান, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ। কেন? তুমি আমাকে ভয় পাবা কেন? আমাদের তো ভালোবাসার সম্পর্ক না। আসো, আমি তোমাকে কাছে টেনে তোমার ভয় ভাঙিয়ে দিই। এটা বলে জাঙ্কুক তের কাছে গিয়ে তেকে কিস করতে নেয়, কিন্তু তে জাঙ্কুককে কিস করতেই দিচ্ছিল না। এতে আস্তে আস্তে জাঙ্কুকের রাগ বাড়তে থাকে। এরপর এক পর্যায়ে তেকে একটা থাপ্পড় মেরে দেয়। জান আমার, আমি যা করতে চাচ্ছি আমাকে করতে দাও, আর না হলে আমার রাগ বেশি বেড়ে গেলে তুমি ভাবতেও পারবে না আমি তোমার সাথে কি করব। তাই জাঙ্কুককে দেখে এতটা বেশি ভয় পেয়ে যায় যে সেখান থেকে দৌড়ে পালাতে নেয়, কিন্তু জাঙ্কুকের সাথে আর পেরে ওঠে না। এরপর জাঙ্কুক তের সাথে ওই জোর জবরদস্তি সবকিছুই করে। এরপর তের সাথে অনেক জঘন্য ঘটনাগুলো জাঙ্কুক করে, যেইগুলো আমরা ভিডিও ফার্স্ট লাইনে দেখতে পাই। তেকে অনেক 3টার দিকে তের ঘুম ভাঙে। তের শরীর পুরোটাই ব্যথা করছে। গত রাতের ঘটনা তে এখনো ভুলেনি। পিঠের মধ্যে সিগারেটের দাগগুলোর কারণে পিঠটা জল করছিল। তে ঘুম থেকে অনেক কষ্ট করে উঠে নিজেকে আগে বাথরুমে গিয়ে ফ্রেশ করে নেয়। ভালোভাবে ফ্রেশ হওয়ার পর তে এত বেশি ক্ষুধা লাগে যে খাবার খেয়ে নেয়। দেখে যে জাঙ্কুকের জন্য অলরেডি কিছু খাবার রান্না করে গিয়েছিল, ওইগুলোই তে খেতে থাকে। খেতে ভাবতে থাকে জাঙ্কুক কোথায়। তখন মনে পড়লো জাঙ্কুক তো ভার্সিটির প্রফেসর, তো জাঙ্কুক হয়তো বা ইউনিভার্সিটিতে চলে গিয়েছে। তখন ভাবে এটাই হচ্ছে বাড়ি থেকে পালানোর বেস্ট একটা মুহূর্ত। তো তে বাড়ি থেকে পালাতে চায়, কিন্তু দেখে জাঙ্কুক অলরেডি সবকিছু দরজা জানলা সবকিছু লক করে গিয়েছে। তে চাইলেও এখান থেকে আর বের হতে পারবে না। তে ভাবতে থাকে কিভাবে ও এভাবে থাকবে, কিভাবে একটা পাগলের সাথে এখানে বন্দি থাকবে। এরই সাথে তে নিজের ভুলটাও বুঝতে পারে। জাঙ্কুকের মতো একজন সাইকোকে নিজের প্রেমে ফালিয়ে তে নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানিয়েছে, এটাতে হাড়ে টের পেয়ে যায়। জাঙ্কুকের গতকালের কর্মকাণ্ডে তে বুঝে গিয়েছে যে জাঙ্কুকের মানসিক অবস্থা ঠিক না, ও এক প্রকার সাইকো। আর না হলে একজন সুস্থ মানুষের মুড এইভাবে সুইং হতে পারে না। তাছাড়া জাঙ্কুক গত রাতে যখন এসেছিল জাঙ্কুকের হাতে রক্ত ছিল। জাঙ্কুক কাকে মেরেছে এটাই ভাবছিল। গাড়িটা যেহেতু খালি, তাই তে খুঁটিনাটি করে দেখছিল যে কোনোভাবেই বাড়ি থেকে পালানো যায় কিনা। তখনই স্টোর রুমের উপর নজর পড়ে। তে স্টোর রুমে যেতে দেখতে পায়
চারদিকে অনেক বেশি ধুলো জমে আছে। অনেক দিন স্টোররুমে হয়তো বা আসে না জাঙ্কুক। তখনই বক্সের উপর কিছু মেয়ের ছবি রাখে। সে দূর থেকে মেয়েটির ছবি দেখে সামনে গিয়ে তে জাস্ট অবাক হয়ে যায়। ছবিটির দিকেই তাকিয়ে থাকে। ছবিতে থাকা মেয়েটি হুবাহু তের মতো দেখতে, একেবারে এক্সচেঞ্জ করা যাবে। এই সাজে তেকে প্রায় সেম টু সেম লাগবে। তে তো এই ছবি দেখে একেবারে অবাক হয়েছে। এই মেয়েটি আসলে কে? জাঙ্কুকের সাথে মেয়ের কি সম্পর্ক? আর মেয়েটির বউ সাজের ছবি জাঙ্কুকের কাছে কি করছে? এগুলো ভাবতে ভাবতে তের মাথা খারাপ হয়ে যায়। পেছন থেকে রক্তাক্ত হাত নিয়ে তেকে হাত করে জাঙ্কুক। কি ব্যাপার চান? তুমি আমার বউয়ের ছবি হাতে নিয়ে কি দেখছো? কি ভাবছো? ওর চেহারা তোমার সাথে হুবহু সেম, তাই না? অবাক হচ্ছে এটা দেখে? আমিও অবাক হয়েছিলাম। তোমার বউ আছে এটা তো তুমি আমাকে আগে কখনোই বলোনি। আর তোমার বউ চেহারা যে হুবহু আমার মতো এটা তো কখনো বলোনি। কি বলতাম জান তোমায়, বলো তো? বউ তো এখন আর নেই, ছিল এক সময়, মেরে ফেলছি ওকে। জাঙ্কুকের কথা শুনে তে আর জাঙ্কুককে কি বলবে, মানে বলার মতো ভাষাই খুঁজে পাচ্ছিল না, একেবারে চুপ হয়ে যায়। ভয় পেও না জান, তোমার সাথে এমনটা করবো না। আসলে আমার বউ না আমার সাথে চিট করছিল, আমাকে ডিভোর্স দিতে চাইছিল, অন্য একজনের সাথে সম্পর্ক করছিল। আমি কিভাবে ওকে ছাড়া বাঁচবো বলো তো? তাই আমি ভাবলাম ওকে আমি নিজে থেকে আলাদা করতে পারি না, তাই তো ওকে মার্ডার করে ফেলছি। আর মার্ডার করে না আমি আমার গার্ডেনেই পুঁতে রাখছিলাম। তারপর ওর ওই কবরস্থানে আমি অনেকগুলো গোলাপ গাছ লাগাই, কারণ গোলাপ ফুল আমার বউয়ের অনেক পছন্দ ছিল। তারপরে আর কি, তোমার সাথে কিছুদিনের মধ্যে পরিচয় হয়ে যায়, তোমার প্রেমে পড়ি। অনেক ভোলার চেষ্টা করছিলাম বউকে, পারছিলাম না, কিন্তু তুমি আমার জীবনে আসার পর আমি আমার বউকে ভোলা শুরু করে দিই। তাই তো তুমি যদি আমাকে ফার্স্ট টাইম কিস করেছিলে ঠোঁটের মধ্যে অফিসে, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। সাথে সাথে বাসায় এসে না সে আমার বাগানে করা সেই গোলাপগুলোকে জ্বালিয়ে দিই, সাথে আমার বউয়ের স্মৃতিগুলোই। কারণ আমি তো তোমার জন্য লয়াল না, এখন আমি তোমার সাথেই থাকবো, তাহলে আমার বউয়ের স্মৃতি নিয়ে কি করবো বলো তো? তাই তো সব কিছু জ্বালিয়ে দিয়েছি। এত বেশি ভয় পেয়ে যায় যে তের হাত পা পুরো কাঁপতে থাকে। আমাকে মাফ করে দাও, আমি ভুল করে ফেলেছি, আমাকে মেরো না, আমাকে মাফ করে দাও। ভয় পাচ্ছ কেন জান? আমি তো তোমাকে মারবো না, আমি তো তোমাকে অনেক 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 বেশি ভালোবাসি। কিন্তু তুমি যা করেছো তা কিন্তু ভুলিনি, আমার সাথে কিন্তু তুমিও চিট করছো। সো এই শাস্তি কিন্তু তুমি পাবে, তো শাস্তিগুলো এখন পূরণ করবা। এখন তুমি যদি আমার কথা মতো আমার কাছে না আসো তাহলে কিন্তু ভালো হবে না। তো জাঙ্কুকের এমন অ্যাক্টিভিটিস থেকে তে নিজ ইচ্ছাতেই জাঙ্কুকে গিয়ে কিস করে, খুব রাফলি কিস করছিল, কারণ তে অনেক বেশি ভয় পেয়েছিল। আর এরপর ওরা দুজন বিছানায় কি করে বুঝতেই তো পারছো। তো আজকের দিনে তে এরকম ভাবে জাঙ্কুককে স্যাটিসফাইড করে যে জাঙ্কুক অনেক বেশি হ্যাপি ফিল করে, তেকে অনেকবার কিস করতে থাকে। জাঙ্কুক তো হ্যাপি হয়ে তেকে হাত করে ঘুমিয়ে পড়ে, কিন্তু তে জাস্ট ঘুমানোর ভান করে ঘুমায় না। জাঙ্কুক ঘুমানোর 1 ঘন্টা পর তে আস্তে আস্তে বিছানা থেকে উঠে যায়। উঠে যাওয়ার পর তে জাঙ্কুকের পকেট থেকে চাবি বের করে সে চাবি নিয়ে এই বাড়ি থেকে পালিয়ে যায়। তবে তের প্ল্যানটা সাকসেসফুল হয় না। বাড়ি থেকে কিছু দূর যেতেই কোনো একটা তার কাটাতে তের পা কেটে যায়, এত বেশি কেটে যায় যে তে ঠিকঠাক ভাবে আর দৌড়াতে পারছিল না। তে আতঙ্কিত হয়ে পড়ে, কারণ কিছুক্ষণের মধ্যে জাঙ্কুকের হাতে হয়তো বা তে ধরা খেয়ে যাবে। সে সেখানে বসে থাকে এবং জঙ্গলকে তো তে এমনিতেই অনেক ভয় পায়। কি করবে বুঝতে না পেরে এদিক ওদিক তাকিয়ে জাস্ট কান্না করতে থাকে। ঠিক সেই সময় জাঙ্কুক পেছন থেকে এসে তেকে কোলে করে নেয়। এই জন্যই তো তোমাকে পালাতে মানা করি জান, কারণ তুমি তো ঠিকঠাক পালাতে পারবে না, বারবার আমার হাতে ধরা খেয়ে যাবে, কিন্তু ব্যথাও তো পাবে না। এগুলো করে কি লাগতে? চলো তোমাকে বাসায় নিয়ে যাই। তে তো ভয়ে আতঙ্কে একদমই শেষ, ধরেই রেখেছে আজকে সাইকোটা থেকে মেরেই ফেলবে। এটাই আজকে তের শেষ দিন, তাই তো তে ভাবছে মনে মনে কোন কোন সূরা পারে। আজকে এই সূরাটা পড়ে যা নেকি কামানোর কামিয়ে নেবে, কারণ আজকে এটার শেষ দিন, এটাতে ধরে নিয়েছে। কিন্তু বাসায় গিয়ে দেখে যে এমন কিছুই হয় না। জাঙ্কুক তেকে খাটের উপরে শুয়ে দিয়ে তের কপালে একটা চুমু খেয়ে চুপচাপ শুয়ে পড়ে, আর তেকেও ঘুমিয়ে পড়তে পারে। তে তো একদমই অবাক, এই পাগলটা ওকে দয়া করলো কিভাবে। তো এইভাবেই টাইকুকে দিন কাটতে থাকে। তে এখন পালানোর ইচ্ছে বাদ দিয়ে দিয়েছে, যেভাবেই হোক জাঙ্কুকের সাথে মানিয়ে নিতে হবে। তে দেখতো প্রতিদিনই জাঙ্কুক হাত রক্তাক্ত করে ফিরতো। প্রথম তে এগুলো সহ্য হতো না। 4 দিন লাগাতার জাঙ্কুক হাত রক্তাক্ত করে বাসায় ফিরেছে। তে কোনো কিছু বুঝতে পারছে না, আর জিজ্ঞেস করার সাহসও তের মধ্যে নেই। আজ 30 দিন হয়ে গেল এই পরিবেশে তে নিজেকে মানিয়ে নিয়েছে। জাঙ্কুকের সাথে তার সময় খারাপ কাটে না, ভালোই কাটে। জাঙ্কুক তার যত্ন নেয়, কিন্তু তে কোনোভাবেই সাইকোকে নিজের হাজবেন্ড হিসাবে কিভাবে আর দেখবে। আজকে জাঙ্কুক অনেক লেট করে বাসায় ফিরেছে। সে একা আসেনি, তার সাথে 2 জন ব্যক্তি আছে, একজন হচ্ছে কাজী আর একজন হচ্ছে লিসা। লিসাকে দেখে তো তে একদম হ্যাপি হয়ে যায়। লিসাকে একদমই আনএক্সপেক্টেড করেছিল, মানে এক্সপেক্টই করেনি যে জাঙ্কুক লিসাকে এই বাড়িতে নিয়ে আসবে। জাঙ্কুক স্যার আমাকে বললো তোদের নাকি আজকে বিয়ে, তাই তো আমাকে নিয়ে আসলো। বাই দ্য ওয়ে আমি যে শুনে কত বেশি হ্যাপি হয়েছি যে তুই নিরাপদে আসছিস অন্তত। যাক ভালোই হয়েছে, পুলিশ তোকে ধরতে পারেনি। কি বলিস না বলিস, পুলিশ আমাকে ধরতে যাবে কেন? আজব তো। কেন
কেন? বুগাম তো তোর নামে মামলা দায়ের করছে, তুই জানিস না? বুগামের উপর ওই যে তোর সাথে কোন দিন ডেটে আসলো, এরপর থেকে নাকি বুগামের উপর অনেক ভয়াবহ একটা অ্যাটাক হয়, ওর মাথাটা ফেটে একাকার অবস্থা। তারপর ও সম্পূর্ণ দায়ভার তোকে দিল, তোর নামে কেস করে রাখছে। ও আমার নামে কেস কেন করছে? আমার সাথে ওর নামে কেস করা উচিত। ও আমাকে জঙ্গলে রেখে চলে গেছে কই না কই। থাক, আজকের এই শুভ দিনে আগের কথা বাদ দি। যে যেমন করবে তার সাথে তেমনই হবে, কর্মফল সবাইকে ভোগ করতে হয়। তোর যারা খারাপ চাইছিল, তোর লিংক যারা ভাইরাল করতে চাইছিল, ওরা কেউই এখন আর বেঁচে নেই। ভালোই হয়েছে। কি সব বলতেছিস এগুলা? আমার লিংক? হ্যাঁ, তোর লিংক। আসলে বুগাম তোর নামে কেস করার পর তোর যতগুলো এক্স বয়ফ্রেন্ড ছিল যারা তোকে দেখতে পারতো না, ওদের কাছে নাকি তোর কি কিসের ভিডিও আর তোর নাকি কি কি ভিডিও ছিল। আকাম কুকাম তো কম করস নাই, ওরা সবকিছুই ভিডিও ক্লিপে রাখছিল। সবাই না, মাত্র 4 জন। তারপর দেখি কিছুদিনের মধ্যে এই 4 জনে কিভাবে জানি মিরাক্কেলের মতো অ্যাক্সিডেন্ট হলো, 4 জনই মারা গেল। কাহিনীটা বুঝলাম না, কিন্তু যা হয়েছে ভালোই হয়েছে। 4 জন থেকে বদনাম করতে চাইলো, আর 4 জনেরই আজব ভাবে মিরাক্কেলের মতো অ্যাক্সিডেন্ট হয়ে 4 জনই মারা গেল। জাঙ্কুকও 4 দিন রক্তাক্ত হাত নিয়ে বাসায় ফিরেছিল। এই সব ঘটনায় এখন তের কাছে খুলাসা হয়ে যায়। এইগুলো যে আসলে অ্যাক্সিডেন্ট না মার্ডার, সেটাও তে বুঝতে পারে, কিন্তু কিছুই বলে না লিসাকে। প্রথমবারের জন্য তের মনে জাঙ্কুকের জন্য সম্মান বেড়ে যায়। জাঙ্কুক সাইকো হলেও তের জন্য যে ক্ষতিকর না, এটা তে বুঝতে পারে। এত কিছুর পরও জাঙ্কুক তাকে প্রোটেক্টই করে যাচ্ছিল। তাই তো তে এই বিয়েতে আপনা আপনি রাজি হয়ে যায়। আজকে বউ সাজে তেকে একদম জাঙ্কুকের হুবাহু প্রথম বউয়ের মতোই লাগছিল। বিয়েটা তে নিজের ইচ্ছেতেই করেছে। বিয়েটা ছোটখাটো করে সুন্দরভাবে শেষ হয়ে যায়। বাসার ঘরে যেতেই আজকে প্রথমবারের মতো তে জাঙ্কুককে নিজ ইচ্ছায় স্যাটিসফাইড করে আর জাঙ্কাতে থাকে। 2 বছরের মধ্যে জাঙ্কুক তেকে নিয়ে জাপানে শিফট হয়ে যায় এবং জাপানেই থাকা শুরু করে দেয়। এভাবেই ওরা একে অপরের সাথে 5টা বছর শান্তিতেই কাটিয়ে দেয়। 5 বছরের পরের দৃশ্য, জাঙ্কুক এখন নিজের হাতে তৈরি করা গোলাপ বাগানের সামনে দাঁড়িয়ে আছে। গোলাপগুলোর দিকে তাকিয়ে তীক্ষ্ণভাবে তাকিয়ে আছে জাঙ্কুক। জাঙ্কুক এখন জাপান ইউনিভার্সিটির প্রফেসর। তো ইউনিভার্সিটিতে যাওয়ার পথে একটা মেয়ে তার কাছে হেল্প চায়। হাই, আমার নাম কিমরি, আমি জাপান ইউনিভার্সিটিতে পড়ি। অলরেডি অনেক লেট হয়ে গিয়েছি, আপনি কি আমাকে একটু লিফট দিতে পারবেন? জাঙ্কুক তীক্ষ্ণ দৃষ্টিতে অনেকক্ষণ মেয়েটার দিকেই তাকিয়ে থাকে আর ডেভিল লুক দেয়। জাঙ্কুক বুঝতে পারছে না জাঙ্কুকের সাথে আসলে হচ্ছেটা কি। বেশি কিছু না বলেই জাঙ্কুক দরজাটা খুলে দেয় লিফট দেওয়ার জন্য। মেয়েটি গাড়িতে উঠে বসে। কথা বলতে বলতে মেয়েটি জিজ্ঞেস করে যে জাঙ্কুক ম্যারিড কিনা। তখন জাঙ্কুক উত্তরে বলে, আসলে আমি ম্যারিড। আমি 2টা বিয়ে করেছি। প্রথম বউকে আমি নিজেই মেরেছি, কারণ ও আমার সাথে চিট করেছিল। তারপর দ্বিতীয় জন আমার জীবনে আসে। দ্বিতীয় জন আমার সাথে ভালোই ছিল, সব ঠিকঠাক ছিল, কিন্তু কেন জানি না ও আমার থেকে পালাতে চাইতো। তাই বলে আমি ওকে মেরে ফেলি। কিছুদিন হয়েছে মেরেছি, আর আজকে তোমার সাথে দেখা। আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, আমার 2 বইয়ের চেহারাই তোমার সাথে সেম টু সেম মেরে যায়। একই চেহারায় 3 জন মানুষকে দেখলাম, কেমন যে লাগতেছে বলে বুঝতে পারবো না। আপনি অনেক মজাদার মানুষ। আসলে আপনি অনেক ভালো ফ্লার্ট করতে পারেন। এটা যে সম্পূর্ণ একটা ফ্লার্ট ছিল সেটা আমি বুঝতে পেরেছি। জাঙ্কুক আর কিছুই বলে না, একটা ডেভিল স্মাইল নিয়ে গাড়ি চালাতে থাকে। এখন কি হবে জানি না। তো আজকের এই গল্পটা এখানেই শেষ করছি। আশা করি গল্পটা তোমাদের কাছে ভালো লেগেছে। এই গল্পটাকে তোমরা 10-এ কত দিবা সেটা কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? আরেকটা কথা হচ্ছে, তোমরা কেমন টাইপের ওয়ান শট চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাও, কারণ তোমরা যেরকম টাইপের টাইটেল দিবা ওই টাইটেলে আমি বানানোর চেষ্টা করব। আমার আজকের এই গল্পটা কিন্তু এই কমেন্ট থেকে আমি ভাবছিলাম, এই কমেন্টে আমার গতবারের ওয়ান শট, এই যে অ্যারেঞ্জ ম্যারেজ, এই অ্যারেঞ্জ ম্যারেজের ওয়ান শটে ও হচ্ছে গিয়ে কমেন্ট করেছিল। আমি এই ভিডিওটাতেও বলেছিলাম যে তোমরা কেমন টাইপের হচ্ছে গিয়ে ওয়ান শট চাও একটু সাজেস্ট করে দিও, টাইটেল দিয়ে দিও, বাকি স্টোরি আমি নিজে বানিয়ে নেব। তো দেখলাম যে ও হচ্ছে গিয়ে একটা গল্প টাইটেল সাজেস্ট করলো, তো ওই টাইটেলের উপর ভিত্তি করে আমি এরকম একটা গল্প বানিয়ে দিছি। আর এই নিচে যে কমেন্টটা করছে যে বডিগার্ডের রিকোয়েস্টটা ছিল, তো আমি যখন কল্পনা করব কিংবা বানানোর চেষ্টা করব, যদি দেখি যে বডিগার্ডের স্টোরির সাথে আমার বানানো স্টোরিটা মিলে যাচ্ছে, তখন আমিও তোমার রিকোয়েস্টও ফিল আপ করবো ইনশাল্লাহ। সো প্লিজ তুমি মন খারাপ করো না যে ওরটা ফিল আপ করলাম তোমারটা করলাম না। আই এম সরি, কিন্তু যখনই আমার স্টোরির সাথে তোমার বডিগার্ডের সাজেশনটা মিলে যাবে তখন আমি ইনশাল্লাহ তোমার জন্য রিকোয়েস্টটাও ফিল আপ করে নেব। আর এই সব কথা আপনাদেরকে বলার একটাই কারণ, সেটা হচ্ছে যেন আপনারা আমাকে অনেক কমেন্ট করেন, অনেক সাজেশন দেন, যেন আমি আরও এরকম টাইপের স্টোরি বানাতে পারি। এই স্টোরিটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা, আর কেমন স্টোরি তোমরা চাও সেটাও আমাকে জানাবা, যেহেতু আমি অনেকদিন পরে আবার কাম ব্যাক করছি। তো আসলে আমার কোন টাইপের স্টোরি তোমাদের পছন্দ এটা জানাটা প্রয়োজন না। তো এটাই আজকের জন্য, এতটুকুই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।